যাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, শিডিউল মেনে ছাড়ছে ট্রেন, বাস কাউন্টারে যাত্রী কম, মহাসড়কে গাড়ির চাপ। হাতে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা কম, মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না ব্যাপারী, লোকসানের সংখ্যা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ আজ, পশু কোরবানি করবেন হাজিরা, পবিত্র কাবা ঘরে হবে বিদায়ী তাওয়াফ। বিএনপিতে নতুন নেতৃত্ব, ভাইস চেয়ারম্যান সহ দলের ৪৫টি পদে পরিবর্তন, সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে এই উদ্যোগ। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি, বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ নেতাকর্মীদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। জানিয়ে দিব পুরো সংবাদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদ যাত্রার শেষ দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। তবে সকাল থেকে শিডিউল মেনেই স্টেশন ছেড়েছে সব ট্রেন। বাড়তি কোচ যুক্ত করলেও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রী চাপ, টিকিট কেটেও সিট পর্যন্ত যেতে পারছিল না বলে অভিযোগ অনেক যাত্রীর। তবে সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তি যাত্রীদের। এদিকে বিপরীত চিত্র বাস কাউন্টারে, পর্যাপ্ত টিকিট থাকলেও যাত্রী কম। যাত্রীদের দাবি, অনেক কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। গাড়িগুলো শিডিউল গাড়িগুলো ফুল যাচ্ছে, রাস্তায় যানজট আছে, গরুহাটের জন্য তো একটু রাস্তায় একটু যানজট হয়েছে। শেষ দিনের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হচ্ছেন। হাসান, এখন কাউন্টারে চাপ কেমন দেখছেন যাত্রীদের, আর যাত্রীদের বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গাবতলীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে পাটুরিয়া ঘাট এলাকা মানিকগঞ্জের সেই রুটের কিন্তু যথেষ্ট পরিমাণে যাত্রী রয়েছে এবং সকাল থেকেই কিন্তু অন্যান্য রুটেও কিন্তু মোটামুটি যাত্রী ছিল, তবে এখন কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা যেমনটা দেখছিলাম যে এখানে কিন্তু যারা যাত্রী তারা অভিযোগ করছেন যে আসলে কিছু কিছু রুটে দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে পাটুরিয়া ঘাটে সেখানে কিন্তু ১৫০ টাকা ভাড়া ছিল, সেটি কিন্তু এখন ৩০০ টাকা বা ৩০০ টাকার বেশিও কখনো কখনো নেওয়া হচ্ছে। তবে এখানে যারা বাস মালিক শ্রমিক তারা যেটি বলছে যে তারা যখন যাচ্ছে তখন যাত্রী ফুল নিয়ে যাচ্ছে, কিন্তু আসার সময় একদম ফাঁকা যাত্রী গাড়ি আসছে, ফলে তাদেরকে আসলে ডাবল ভাড়া নিতে হচ্ছে। এই কারণে কিন্তু তারা বলছে যে বেশি নিচ্ছে। এবং এখানে যাত্রীরা যে অভিযোগ করছে অন্যান্য সময় যে ভাড়া তার চেয়ে কখনো কখনো ৩ গুণের বেশি নেওয়া হচ্ছে। গতকালকে রাতেও যেটি হয়েছে যে এই ভাড়া কিন্তু ৪০০ টাকার বেশি কখনো কখনো নিয়েছে। এটি কিন্তু ঈদ যাত্রার যে নিয়মিত ভোগান্তি তারই কিন্তু একটা অংশ। যদিও আমরা রাতে দেখেছিলাম যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঢাকা ছেড়েছে, তবে আজকেও কিন্তু ঢাকা ছাড়া মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এই সংখ্যা কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বাড়তেছে। এর ফলে রাস্তায় আসলে বিভিন্ন জায়গায় যেহেতু গরুর হাট বা কুরবানি পশুর হাট বসেছে, ফলে সেখানে কিন্তু তীব্র একটা যানজটের তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেটি খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে যখন ঢাকা থেকে যেসব গাড়ি বের হয়েছে সেখানে গাবতলী পশুর হাট, আমিনবাজার, সাভার এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু গরুর হাট বসেছে সে কারণে কিন্তু কিছুটা যানজটে তৈরি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি অন্যান্য বছর যেরকম ছিল সেটি কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, যদিও সেই গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই কম। এর কারণ হচ্ছে গত 4 দিন ধরে কিন্তু মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে, সে কারণে গার্মেন্ট সহ অন্যান্য যেসব বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও কিন্তু শুরু হয়েছে। ফলে মানুষ কিন্তু একটু আগেই ঢাকা ছেড়েছে, ফলে যে যাত্রীর চাপটা শেষ দিনে হয় সেরকম চাপ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সে যাত্রীর চাপটা বাড়তে পারে, সেটির ব্যাপারে কিন্তু বাস মালিক শ্রমিকরা আসলে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি অনেকগুলো বাস ইতিমধ্যে এখানে স্ট্যান্ড করে রাখা হয়েছে, সেগুলোতে যাত্রী পরিবহনে তারা চেষ্টা করছে। এর বাইরে রংপুর সহ উত্তরবঙ্গে যেসব বাস সেগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে ব্যাপক পরিমাণে যাত্রীর চাপ রয়েছে এবং সেখানেও কিন্তু বেশি ভাড়ার নেয়ার যে অভিযোগ সেটি
কিন্তু যাত্রীরা করছে এবং সেখানেও একই কথা বলছেন বাস মালিকরা যে যেহেতু আসার সময় অনেকটা ফাঁকা আসতে হচ্ছে, ফলে তাদেরকে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলীর বাস টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদকে ঘিরে বাস কাউন্টারে যাত্রীদের চাপ বেশি, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সাভার এবং গাজীপুর থেকে ঈদযাত্রার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছে সাভারে, সেখানে সহকর্মী রয়েছেন শাহিনুর। শাহিনুর, শেষ দিনে ঈদযাত্রার মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি এলাকায়। আপনাকে যদি জানিয়ে রাখি যে শেষ মুহূর্তে এই সাভার আসলে শিল্প অঞ্চল ছাড়তে শুরু করেছে ঈদ গরমুখী মানুষরা। আপনাদেরকে যদি আমরা দেখাই যে আজকে মহাসড়কে কিন্তু তেমন কোনো চাপ নেই, কিন্তু আমরা যতটুকু দেখেছি যে যাত্রীর তুলনায় কিন্তু গাড়ি বেশি আছে রাস্তায়। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও কিন্তু যে যেভাবে পারছে যাচ্ছে। অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাড়া মূলামূলি করে বা দাম দরাদরি করে যাচ্ছে অনেকে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং আমরা কিন্তু আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে শিল্প অঞ্চল অনেকেই ছাড়ছে তাদের আত্মীয় পরিজন, যাদের শেষ মুহূর্তে ছুটি হয়েছে এবং গতকালকেও অনেকের ছুটি হয়েছে, তারাও কিন্তু আজকে যাত্রাটাকে বেছে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু রাস্তাঘাটে এবং মহাসড়কে তেমন কোনো চাপ নেই বললেই চলে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজও কিন্তু মানুষ কিন্তু পণ্যবাহী গাড়িতে তারা যাচ্ছে এবং অনেকেই আমরা দেখেছি যে বাসে সিট থাকার ফলেও কিন্তু তারা বাসের ছাদকে বেছে নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন পয়েন্টে কিন্তু আজকেও কিন্তু পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু তাদের নিরলসভাবে দায়িত্ব পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যারা শেষ মুহূর্তে যারা কাজে এই এলাকা শিল্প অঞ্চলে যারা জব এবং চাকরি করতো তারা কিন্তু এখন বের হয়েছে এবং তারা বের হওয়ার জন্য। এবং গত দুদিনের তুলনায় কিন্তু আজকে আবহাওয়াটা একটু উত্তপ্ত গরম, যার ফলে মানুষের কিন্তু তাপের জন্য ভোগান্তি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ এবং তারপরে জেলা পুলিশের কিন্তু সমন্বয়ে দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। এবং যানজট নিরসনের জন্য তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ড্রোন ব্যবহার করেছে। আর মহাসড়ক ঢাকা-রিচা মহাসড়ক কিন্তু কোনো রকম যানজট নেই, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যানজট নেই। আবদুল্লাপুর থেকে যে বাইপাল রাস্তা, এই রাস্তায় কিন্তু কোনো রকম যানজট আমাদের চোখে পড়েনি। এই ছিল নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি বাজার থেকে। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরে নজরুলের কাছে। নজরুল। শাহিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু আজকে যারা ঈদে ঘরে ফিরছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন এবং আরাম আয়েসেই যাচ্ছেন। কিন্তু আপনার স্ট্যান্ড জটলা ছাড়া, অর্থাৎ স্ট্যান্ডগুলো ছাড়া এবং টিকিট কাউন্টার যানজট ছাড়া আর কোথাও কিন্তু লং রুটে কোনো বা দূরপাল্লার যে গাড়িগুলো চলতেছে সেটা কিন্তু ভালো গতিতেই গাড়িগুলো চলছে। এবং আমরা সবগুলো জায়গায় খবর নিয়েছি, আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে গাজীপুর। এবং আমি যদি দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আপনার পিছনে যে যানজটটা দেখতেছেন এটা আসলে সিগন্যালের যানজট। এখানে কিন্তু আপনার দূরপাল্লার যে গাড়িগুলো চলছে এখানে এসে কিন্তু আপনার সব রুটে ভাগ হয়ে যেতে হয়, এই কারণে কিন্তু এই রুটে একটু যানজট আছে। এছাড়া আমরা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ রুটগুলো কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে চন্দ্রা এলাকায় কিন্তু ঈদে ঘরমুখ মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি চলে গেছে, এমনটাই কিন্তু ধারণা করছেন। এবং দুপুর 12টা নাগাদ কিন্তু এই জাম আর থাকবে না, এমনটাই ধারণা করছেন প্রশাসনের লোকজন। এখানে কিন্তু প্রশাসনের যে পুলিশ রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এখানে 12টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে এবং সব রুটেই কিন্তু আপনার এখন ফাঁকা হয়ে আসতেছে। আমরা শুধু স্ট্যান্ডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘরমুখ মানুষের
চাপ রয়েছে, কিন্তু এখানে কিন্তু যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা বেশি এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং খালি গাড়ির সংখ্যা কিন্তু অনেক বেশি পাচ্ছে। অর্থাৎ তারা স্বস্তিতে ঈদের ঘরমুখী মানুষের যে চাপ ছিল সেটা কিন্তু শেষ করে এখন কিন্তু তারা যারা শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতে বাড়ি যাচ্ছেন, এবং বিভিন্ন বাহনে করে কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন। আজকে আগামীকালকে ঈদ, আপনারা জানেন, এই উপলক্ষে কিন্তু আজকে যে শেষ মুহূর্তে যারা বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন এবং আরামে এসে যাচ্ছেন, এবং কিছু কিছু প্যাসেঞ্জার কিন্তু স্ট্যান্ডগুলোতে আছে, এবং আজকে কিন্তু স্ট্যান্ডগুলোতে কিন্তু কালকের মতন চাপ আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে শিল্প অধ্যুষিত এলাকায় কয়েক ধাপে কিন্তু পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে, এর ফলে কিন্তু আপনার মানুষ কিন্তু সময় পেয়েছে যাওয়ার জন্য, এবং সবাই কিন্তু স্বস্তিতে বাড়ি চলে গেছেন এবং ঈদ উদযাপন করার জন্য সবাই চলে গেছেন। শেষ মুহূর্তে যারা এই মুহূর্তে আজকে যাচ্ছেন তারা কিন্তু আরাম আয়েশ এবং স্বস্তিতেও যাচ্ছেন। ভাড়াও কিন্তু তুলনামূলকভাবে আজকে খালি গাড়ি থাকার ফলে কিন্তু যে যার মতন পারছেন এবং শেষ মুহূর্তে নিয়ে যাচ্ছেন। তো আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছে চান্দনা চৌরাস্তা এলাকায়, সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু এখানে কোনো আর জ্যাম নেই, এবং মানুষ কিন্তু স্বস্তিতেই ঈদে যাচ্ছেন, এবং ঘরমুখী মানুষের যে কয়েকদিনের যে চাপ ছিল সে চাপ কিন্তু আজকে আর নেই। এবং আপনারা জানেন যে স্ট্যান্ডগুলো ছাড়া, অর্থাৎ চন্ডা এবং চান্দনা চৌরাস্তা, এখানে কিন্তু বাস স্ট্যান্ড এবং টিকিট কাউন্টার, এই কারণে একটু জটলা রয়েছে। এছাড়া বিভিন্ন দূরপাল্লার গাড়ি কিন্তু স্বস্তিতেই চলতেছে এবং স্বস্তিতেই যাচ্ছেন, এবং শেষ মুহূর্তে যারা ঈদে ঘরে যাচ্ছেন তারা কিন্তু আরাম আয়েসেই যাচ্ছেন। তবে এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, শেষ দিনে মহাসড়কে যানবাহনের চাপ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে কয়েকটি প্রতারক চক্র। চায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে লুটে নিচ্ছেন ব্যবসায়ীদের সর্বস্ব। এরই মধ্যে এসব চক্রের সদস্যদের গ্রেফতার সহ ব্যবস্থা নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে একদিকে যেমন জমে উঠেছে বেচাকেনা, অন্যদিকে সক্রিয় হতে শুরু করেছে প্রতারক চক্রের সদস্যরা। নানা কৌশলে ব্যাপারীদের সঙ্গে প্রতারণা করছে তারা। এক্ষেত্রে তাদের টার্গেট নগদ টাকা লুটে নেওয়া। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন রমনা-জোনের ডিসি। চায়ের সাথে তারা কিছু ঘুমের ট্যাবলেট দিয়ে তারা আপনার অজ্ঞান করেও যে আপনার ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে নেয়, এমন একজনকে আমরা ইতিমধ্যে আগে থেকেই ইনফরমেশন ভিত্তিতে আমরা ধরে ফেলেছি, এবং সে স্বীকার করেছে তার কাছ থেকে আমরা কিছু ল্যাপটিক বা ওই যে ঘুমের যে ওষুধগুলি এবং চায়ের যেগুলিতে চা বিক্রি করে এগুলো আমরা জব্দ করেছি। এছাড়াও বড় টাকার বান্ডেলের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে ছোট টাকার নোট। এতে নিজের অজান্তেই বড় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। টাকা নিয়েছে, হয়তো ব্যবসায়ী যিনি অসতর্ক ছিলেন ওনাকে ছেঁড়া বা অন্য টাকার কম টাকার একটি বান্ডেল ধরে দিয়ে আসল টাকা ওনাকে দেওয়া হয়নি বলে উনি অভিযোগ করেছেন। এখন উনি ফর্মালি অভিযোগ করলে আমরা বিষয়টি মামলা নিয়ে আমরা এটা তদন্ত করব। অভিনব এসব প্রতারক চক্রের সদস্যদের ধরতে রাজধানীর বিভিন্ন হাটে কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা। বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও নিরাপত্তা চৌকি। এক্ষেত্রে নগদ টাকা লেনদেনের সময় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার নামাজ আদায়ে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার এই ঈদগাহ ময়দানে 3 লাখের বেশি মুসল্লি আদায় করবেন ঈদের নামাজ। সে লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে রাখা হয়েছে 2 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা। সহকর্মী টিটু দাসের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাঁত খা 1950 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
কিন্তু করোনা মহামারীতে 2 বছর ঈদের জামাত না হলেও গত ঈদ উল ফিতরে এ ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 3.5 লাখ মুসল্লি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঈদ উল আজহার সব প্রস্তুতি। সকাল 10টায় শুরু হবে ঈদের জামাত। লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবেন বলে আনন্দিত স্থানীয়রা। যেহেতু বেশি মানুষের সমাগম, সেই হিসেবে আমরা এখানে আমরা আশা করি যে আমাদের নামাজটা কবুল হবে। প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন, সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি। নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে পুলিশ, র্যাব ও বিজিবি। নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন, সেই প্ল্যান আমাদের রয়েছে। কাইনোক্লান্তি আমাদের অস্ত্র থেকে চারপাশ দেখা হবে, স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তায় মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করব। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য স্পেশাল 2টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে। 2টা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এবার 197তম ঈদ জামাতের ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে সবাই যখন গ্রামে, তখন জীবিকার প্রয়োজনে কেউ কেউ রয়ে যান এই শহরে। অন্যের টাকার পাহারা দিতেই এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের এ জীবন সংগ্রাম। রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ আনন্দের অন্যতম অংশীদার পরিবারের সদস্যরা। তবে এ সুযোগ অনেকেরই আসে না। নগরের অন্যান্যরা যখন গ্রামে ছুটে যান, তখনও এ শহরে থাকতে হয় বিভিন্ন পেশাজীবীদের। তাদের অন্যতম এটিএম বুথের নিরাপত্তা কর্মী। আপনার অর্থের পাহারা দিতেই তাদের ঈদটা কাটে এই বুথের পাশেই। ফাঁকা ঢাকায় এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে হয়। এমনকি প্রায় ঈদেই খুন হন নিরাপত্তা কর্মী। এবার ঈদেও গ্রামে যাওয়া হবে না বুথের নিরাপত্তা কর্মী বরিশালের লোকমান ও সিরাজগঞ্জের সোবাহানের। পাওয়া যাবে না পরিবারের সান্নিধ্য। ছুটি পাই না, এই সময় আর কি খারাপ লাগে যে ঈদের সময় বাড়ি যাইতে পারতেছি না, মন মানসিকতা তখন একটু খারাপই হয়। সারা বছর পরে একটা ঈদ আসে, ঈদের সময় আমরা বাড়িতে যাই, বাড়িতে সবাইকে আত্মীয় পরিজন নিয়ে সবাইকে একসাথে ঈদ কাটাই। কিন্তু আমাদের অভাবের সংসার, অভাবের জন্যতে আমরা এখন চাকরি করি। অন্যের গচ্ছিত অর্থের নিরাপত্তা নিশ্চিতে তারা অতন্দ্র প্রহরী। এবার ঈদের ছুটি পাই নাই, ইনশাল্লাহ সুস্থ থাকলে, সবাই ভালো থাকলে আবার দেখা হবে। ছুটিতে যাব, সবার সাথে দেখা হবে, মা বাবার সাথে দেখা হবে, তখন আনন্দ করবে ইনশাল্লাহ। বাড়িতে মা আছে, বাবা সিলেট চাকরি করে, ঈদে আসবে, বাড়ি আসবে, দেহা সাক্ষাৎ হবে না, বাড়ি যেয়ে দেহা সাক্ষাৎ হবে না। ছুটি নাই, এইটাই হলো বড় বিষয়। এখানেই মানে বাড়ি যাওয়া হইতেছে না, ছুটি থাকলে নিশ্চয়ই বাড়ি যাওয়া হইতো। নিরাপত্তা কর্মীদের এমন আত্মত্যাগে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন গ্রাহকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এটাই কাজের ধর্ম অনুযায়ী তাদেরকে করতে হচ্ছে। তবে তাদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা রইল। তাদের পরিবার পরিজনদের কাছে যেতে পারলে অবশ্যই ভালো লাগতো তাদের, কিন্তু তারা আমাদের অর্থের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আছেন। রাত দিন 24 ঘন্টা তারা ডিউটি পালন করতেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা দেশ ও দশের সেবা করে যাচ্ছে নিরলসভাবে। তারা পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে আসলে এইখানে তারা এত কষ্টের সহিত তারা হচ্ছে যে সবাইকে রেখে ডিউটি করতেছে, এটাই আসলে অনেক। পরিবার পরিজনহীন এই ঈদ উদযাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, পশুর হাটের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন মাজহারুল ইসলাম। মাঝার শেষ দিনে হাটে পর্যাপ্ত পশু রয়েছে কিনা এ বিষয়ে অবশ্যই জানাবেন, আর কোন আকারে পশু কিনতে আগ্রহী ক্রেতারা এই বিষয়টিও জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে অর্থাৎ আগামীকালকে ঈদের আর মাত্র একদিন বাকি, শেষ দিনে এসে কিন্তু রাজধানীর কুরবানির পশু হাটগুলোতে
উভয়েরই ভিড় কেটে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি রাজধানীর গাবতলী হাটে। সকাল থেকে কিন্তু ক্রেতা গত কয়েকদিনের থেকে এখানে ক্রেতা বেড়েছে। একই সাথে যারা বিক্রেতা তারা বলছেন যে তারা শেষ দিনের অপেক্ষায় ছিলেন তাদের প্রত্যাশিত দামের জন্য, কিন্তু তারা বলছেন তারা যে দামের আশা করেছিলেন সেই দাম তারা পাচ্ছেন না। অপরদিকে যারা ক্রেতা আছেন তারা কিন্তু অভিযোগ করছেন গত বছরের চেয়ে এই বছরের দাম কিন্তু গরুর দাম বেশি। এখানে মাঝারি গরুগুলোর চাহিদা যেমন বেশি, একই সাথে রংটাও কিন্তু একটা ফ্যাক্ট বলা হচ্ছে, লাল গরুর চাহিদাগুলো বেশি। আমরা যদি এখানে যারা আসে তাদের সাথে একটু কথা বলি। আপনি কি গরু কিনতে আসছেন? জি, দাম কেমন দেখছেন? দাম তো মার্কেটে অনেক চাচ্ছে, তারা দাম শুনে তো আর গরু নিতে মন চাচ্ছে না। দাম বেশি মনে হচ্ছে? অনেক দাম বেশি বলছে। আর যারা গরু নিয়ে আসছে আমরা একটু যদি তাদের সাথে কথা বলি। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন, কোথা থেকে আসছেন, কতগুলো গরু বিক্রি হয়েছে? আমি গরু আনছি হলো একটা, আমার এই দেশের মানুষ সবাই আমরা দেশের মানুষ আনছি। গরু হলো বিক্রি হয়েছে, আমি একটা বিক্রি করছি। গরুর দাম কি বেশি? আপনার ক্রেতা যারা তারা বলতেছে গরুর দাম বেশি, আপনাদের কাছে কি মনে? না না না, গরুর দাম বেশি না তো, স্বাভাবিকভাবে গরুর দাম একটা বেশি। গত কয়েকদিনের তুলনায় কি বিক্রি আজকে বেড়েছে? আজকে একটু বিক্রি বেড়েছে। জি, আপনি যেমনটা শুনছিলেন যে তারা গত কয়েকদিনের তুলনায় তারা বলছেন যে আজকে গরুর বিক্রি বেড়েছে এবং তারা বলছেন যে হাটে পর্যাপ্ত গরু আছে এবং ক্রেতাও আসছেন, কিন্তু দামাদামি করছেন এখনো পর্যন্ত। সেই অর্থে যারা বেশি গরু নিয়ে আসছেন তারা বলছেন তাদের গরুগুলো, অনেক গরু এখনো ছাড়তে পারেন নাই। তবে তারা প্রত্যাশা করছেন তাদের যে প্রত্যাশা অনুযায়ী না হলেও তারা গরুগুলো শেষ মুহূর্তে বিক্রি করে তারা গ্রাম থেকে আসছেন, তারা গ্রামে যেতে পারবেন। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন মূলত গরু কিনতে। আমরা যেমন বয়োজ্যেষ্ঠ মানুষ দেখেছি, একই সাথে বাচ্চাদেরও দেখেছি এবং এখানে বিভিন্ন জাতের গরু আছে। আপনাকে একটু আগেই বলছিলাম যে মাঝারি গরুগুলোর চাহিদা যেমন বেশি, একই সাথে লাল রঙের যে গরুগুলো আছে সেই গরুগুলোর চাহিদাগুলো কিন্তু বেশি। ক্রেতারা বলছেন গত বছর যে গরুর দাম 1 লাখ টাকা ছিল, এবছর সেই গরু 1,20,000 টাকা চাওয়া হচ্ছে। বিপরীত ক্রমে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে দাম বাজারে স্বাভাবিকই আছে এবং পর্যাপ্ত গরু আছে। এবং যারা ক্রেতা আসছেন তারাও কিন্তু নিজেদের মতো পছন্দের গরু দেখেই তারা মূলত গরু কিনতে পারছেন এবং তাদের প্রত্যাশা তারা পছন্দের গরুটা নিয়ে তারা বাসায় ফিরতে পারবেন। এই ছিল রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, গাবতলী পশুর হাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাঝার। সংবাদ সকালে আরো থাকছে। পিয়ন মোহাম্মদ উল্লাহ এখন আঙুল ফুলে কলা গাছ দালালি আর জবরদখল করে বনে গেছেন কোটিপতি, গড়েছেন অঢেল সম্পদ। আন্দোলনে ব্যর্থতার চোরাবালি থেকে বেরিয়ে আসতে সাংগঠনিক সংস্কার শুরু করেছে বিএনপি। এবার কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে আনা হলো রদবদল। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব সহ দলের 45টি পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন দলের নেতারা। নেতাদের দাবি, সরকারের দমন পীড়নকে মোকাবেলা করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিস্তারিত সাইফুর রিপোর্টের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার পতনের এক দফা আন্দোলনের ব্যর্থতায় বিএনপির দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ অনেক নেতার ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। আন্দোলনের ফসল ঘরে তুলতে ফের প্রস্তুতি নিতে ভেতর বাহির সব দিক থেকেই দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন প্রেক্ষাপটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে দলটির ৪৫ নেতাকে নতুন পদে পদায়ন দিয়েছে বিএনপির হাইকমান্ড, যার মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান ১ জন, উপদেষ্টা পদে ১১, যুগ্ম মহাসচিব ৩, সাংগঠনিক সম্পাদক ৪, সম্পাদক ৩, সহ সাংগঠনিক সম্পাদক ৯ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ১৪ জন। সামনের আন্দোলন সংগ্রামে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আমরা সকলেই আপনার চেষ্টা করব যাতে আমাদের উপকল্পিত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যেন আমরা সফল হতে পারি। যুগ্ম মহাসচিব থেকে উপদেষ্টার দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, হাইকমান্ড দেশব্যাপী দলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাইলেও সরকারের বাধায় তা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সম্মান করতে হলে জেলা পর্যায়ে সম্মান করতে হবে, থানা পর্যায়ে সম্মান করতে হবে, সেগুলো বিভিন্ন কারণে করা যাচ্ছে না। সব জায়গায় সরকার বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে এবং এসব কারণে সরকার আসলে তো এজ এ দল হিসাবে বিএনপির বিরুদ্ধে আছে। তারা দেশের জন্য সরকার দেশ পরিচালনে তত সময় নষ্ট করে, তার থেকে সময় নষ্ট করে বেগম খালেদার বিরুদ্ধে, তার কারণে বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করতে। সরকার পতনের আন্দোলনকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব জোরালো ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তার। এখন তো ক্ষেত্র প্রস্তুত আছে, জনগণ
জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান আছে। শুধু আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগের যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই মূল ভিত্তি নেই সরকারের যে সময় বিদায় দিতে পারবো। দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল ছাড়াও মহানগর সহ দেশব্যাপী বিভিন্ন ইউনিট কমিটি ও সহযোগী অঙ্গ সংগঠন পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপির হাইকমান্ড। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঈদ এবং আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনও কালক্ষেপণ করছে দক্ষিণ আওয়ামী লীগ। রয়েছে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন ক্রস চেক করে বিতর্কিতদের বাদ দিয়েই ঘোষণা করা হবে কমিটি। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় 2019 সালের 30 নভেম্বর। ওই দিন উভয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় 2022 সালের নভেম্বরে, কিন্তু এখনো চলছে সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দেওয়ার পরেও অজানা কারণে হচ্ছে না থানা ও ওয়ার্ড কমিটি। 2 ইউনিটের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যের ব্যাপক অভিযোগ। বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে কমিটিতে, এমন অভিযোগও রয়েছে। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনো জমা দেয়নি দক্ষিণের তালিকা। 2 ইউনিটের নেতারা বলছেন বিতর্কিত কেউ থাকলে বাদ যাবে। যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ 71 জন ফেরেশতা আমাকে একটু হাওলাত দেন, আমি তাদের দিয়ে একটা কমিটি করব। তারপরে কমিটি করে যদি পাবলিশ করি, হয়তো আপনারাই একদিন পরে পত্রিকায় লিখবেন বা বিভিন্নভাবে বলবেন যে এর মধ্যে 10 জন শয়তান আছে। তো আসলে এটাই হয়, কোনো দিনই কোনোটা বিতর্কের ঊর্ধ্বে যায় না। তবে আমরা অনেক সচেতনভাবেই এবার কমিটি জমা দিয়েছি যাতে বিতর্কিতরা না আসে। আমরা প্রাণপণ চেষ্টা করব ভালো জনপ্রিয় ত্যাগী নেতাদের রাখার জন্য। আর যেহেতু এই কমিটিটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে, উনিও এখানে অনেক যাচাই বাছাই করার সুযোগ পাবে। কাজে ওখানে ফাইনালি যাচাই বাছাই হওয়ার পরে এই কমিটি অনুমোদন হবে। এদিকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 2 ইউনিটের কমিটি দিতে দীর্ঘসূত্রিত কথা স্বীকার করে বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর পরেই হবে থানা ওয়ার্ড কমিটি। উত্তরের কমিটি ইতিমধ্যেই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কাছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তরের তারা কমিটি জমা দিয়েছে এবং জেনারেল সেক্রেটারি সে সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গিয়েছে যে এটা আসলে 23 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু কর্মব্যস্ততা বেশি, সেই কারণে 23 তারিখের আগে আর এটাতে হাত দিবে না। 23 তারিখের পরে এগুলো মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত দেবেন। দক্ষিণে কি অবস্থা? দক্ষিণের এখন পর্যন্ত তারা কমিটি এখন পর্যন্ত ফরমেশন পুরোপুরি পারে না, হয়তো 80% তারা একমত হয়ে একটা অবস্থা দাঁড়াইছে। কমিটি জমা হলেও ক্রস চেক করেই অনুমোদন হবে থানা ওয়ার্ড কমিটি। বিতর্কিত কেউ আসবে না কমিটিতে, সাফ জানান দায়িত্বপ্রাপ্ত এই নেতা। প্রথম থেকেই আসলে আমাদের এই সম্মেলনের যেদিন সম্মেলন হয় কমিটি সেদিনই আসলে দেওয়ার যে বিধান আমাদের গণতন্ত্রে থাকে, সেই কারণে যেহেতু একটা গ্যাপ হয়েছে এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এই জটিলতাটা হয়েছে। কমিটি অনুমোদন যেহেতু এখনো হয় নাই, অতএব এই ধরনের অভিযুক্ত কিছু ব্যক্তির নাম যদি এসেও থাকে সেটা চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তো অনুমোদন হয়েছে এটা বলা যাবে না। অতএব বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে 2 ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে 35 সূত্রে নিয়োগ পাওয়া অস্থায়ী পিয়ন মোহাম্মদ উল্লাহ এখন আঙুল ফুলে কলাগাছ। দালালি আর জবর দখল করে বনে গেছেন কোটিপতি, গড়েছেন কোটি কোটি টাকার অঢেল সম্পদ। তার দস্যুবৃত্তির বিচার চেয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। সহকর্মী শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অস্থায়ী অফিস সহায়ক মোহাম্মদুল্লাহ, বেতন পান 10,161 টাকা। তার বাবা ইউসুফ মোল্লাও ছিলেন এই কলেজেরই পিয়ন, সেই সুবাদেই চাকরি পান মোহাম্মদুল্লাহ। সেই মোহাম্মদুল্লাহ যখন এমন আলিশান বাড়ি বানাচ্ছেন তখন সবারই চোখ ছানা বড়া। কিভাবে সম্ভব এমন সম্পদের মালিক বনে যাওয়া? তারই অনুসন্ধানে নেমে বেরিয়ে আসে পেছনের রহস্য।
জানা যায় নড়াইল শহরের ভাওয়াখালীতে 4 শতক জমির উপর এই 3 তলা আলিশান বাড়ি ছাড়াও নামে বেনামে অডেল সম্পত্তির মালিক পিয়ন মোহাম্মদুল্লাহ। হাল রেকর্ডে তার নামে রয়েছে কুড়িগ্রাম মৌজার জাতীয় মহাসড়ক ও রূপগঞ্জ বাজারের সরকারি খাস খতিয়ানের জমি সহ ব্যক্তি নামীয় প্রায় 2 একর জমি। এছাড়া অভিযোগ রয়েছে জবরদখল করেছেন 15টি দাগে 3 একরের বেশি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি। তার জবরদখলের কবলে পড়া একজন ধোপাখোলা এলাকার নাসিমা বেগম। তার অভিযোগ মোহাম্মদুল্লাহ তার বাড়ি দখল করে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এভাবে দস্যুবৃত্তি করে অন্যের অসংখ্য জমি দখল করার অভিযোগ তার বিরুদ্ধে। দেখতে পারতেছেন যে বাড়িঘরের কি অবস্থা করে দিল। তা নভেম্বর 7 তারিখ থেকে সে বাড়িঘর ভাঙা শুরু করলো। তাই শুনে আমার শাশুড়ি ঢাকা থেকে শ্বশুরকে অসুস্থ অবস্থায় ফেলাইয়ে এখানে চলে আসে। এখানে এসে থাকা শুরু করে। তার গায়ের উপর দিয়ে সে দিনের বেলায় রাত্রির অন্ধকারে বেকু দিয়ে বাড়িঘরে ভাঙে তছনছ করে দিছে। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও জানিয়েছেন চাকরির পাশাপাশি জমি কেনার ব্যবসা করে গড়েছেন এসব সম্পদ। আমার কাগজ আছে, আমি তো অবৈধ কোনো কিছু না। আমার যদি কেউ বলতে পারে যে ভাই তুমি অবৈধ কোনো কিছু, আমি একটা অবৈধ যদি কোনো জিনিস দেখাতে পারে যে বিচার হয় আমি মেনে নেব। কলেজের যাওয়ার আগে আমি কলেজ টাইমের আগে আমি অনেক জায়গাতে দৌড়ে মনে করেন যে একটু জমি একজনের কাছে গেলাম, একজনের তো বিক্রি করে দিলাম। অনেক মানুষ কয় ভাই আমি জমি বিক্রি করবো, আমার একটু বিক্রি করে দাও। আমি কিন্তু একটু বিক্রি করে দিচ্ছি, অনেকের জমি বহু জমি বিক্রি করে দিচ্ছি। পিয়ন থেকে কোটিপতি মোহাম্মদুল্লাহর জবরদখল ও দুর্নীতির বিচার চেয়েছেন সচেতন মহল। একজন পিয়ন নাম মাত্র, তার ভোয়াখালীতে আমরা দেখেছি যে আলিশান বাড়ি উঠেছে। এই রকমের বিষয়টি নিয়ে যারা দুর্নীতি দমন কমিশন রয়েছেন তারাও এটাকে তদন্ত করে দেখতে পারেন। তবে মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলার অজুহাতে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দেবাশিস অধিকারী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। অস্ট্রেলিয়ার জয় সুপার 8 ইংল্যান্ড, হেরে বিদায় নিল স্কটল্যান্ড, রাতে পাকিস্তানের নিয়ম রক্ষায় ম্যাচ। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে অন্তত 5টি গ্রাম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দোয়ারা বাজারের চেলা চলতি সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলে লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 5টি গ্রাম। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে কিছুটা কমেছে জেলার সুরমা নদীর পানি। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ 10 জিলহজ, সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা। দিনটি নানাভাবে দিন উদযাপন করছেন দেশটির মানুষ। এদিকে শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোববার ফজরের পর মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালন করেন হাজিরা। বিস্তারিত লুৎফুর কবির রিপোর্টে। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান জামারায় শয়তানকে প্রতীকী অর্থে কঙ্কর নিক্ষেপ করা। আরাফাতের ময়দানে হজের খুতবা শেষে 10 জিলহজ রোববার মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের 10 জিলহজ পর্যায়ক্রমে 3টি কাজ শেষ করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর উদ্দেশ্যে রোববার ফজরের পরপরই পশু কোরবানি করেন তারা। আর এ দিনটি সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা। হাজিরা ছাড়াও দেশ জুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করেন ধর্মপ্রাণ মুসলমান। পশু কোরবানির পর মাথা মুন্ডন করা হজের আনুষ্ঠানিকতার একটি অংশ। এরপর 11 জিলহজ শয়তানকে 21টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকার জানিয়েছে এবছর সব মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট 18,33,000-এর বেশি মুসল্লি। বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন 85,000-এর বেশি মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় সশস্ত্র সংগঠন হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের 8 সেনা নিহত হয়েছেন। বিবৃতিতে হামাস জানায় পশ্চিম রাফা শহরের তাল আস সুলতানে
এ হামলা চালায় গোষ্ঠীটির সামরিক শাখা কাশেম ব্রিগেডস। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাসের সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সে জানা গেছে, সেনাদের উপর হামলা চালাতে ওত পেতেছিল যোদ্ধারা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপত্যকায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।